নমো তচ্ছা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধচ্ছ। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে পুণ্যপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞানবিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের অভিধর্ম চর্চা ক্লাস। মঙ্গল হোক। আমাকে কেউ লিখে পাঠান নাই, একটা উদাহরণ লিখতে বলেছিলাম। শিল্পী বড়ুয়া উদাহরণগুলো লিখে পাঠান নাই। অমিতা বড়ুয়া লিখে পাঠান নাই, ঠিক আছে, এখন বলে ফেলেন 8টা উদাহরণ। এভাবে অবশ্য আগের ক্লাস বা আগে এটা 2বার ক্লাস হয়েছে অভিধর্মত্ব সংগ্রহ, তবে কোনোবারে এরকম করে সরাসরি উদাহরণ দিতে বলা হয়নি বা উদাহরণ নিয়ে এভাবে আলোচনা করা হয়নি। তো এবার আমরা চেষ্টা করতেছি যে উদাহরণগুলো আমরা করব। উদাহরণগুলো দিতে পারলেই আসলে চিত্রগুলো বুঝে গেছেন। আর এই চিত্রগুলো ক্রমান্বয়ে বুঝে বুঝে না গেলেও যেটা এই বই পড়লে যে রস উৎপন্ন হয় এই রসটা আপনারা পাবেন না, সেজন্যই চেষ্টা করতেছি যেভাবেই সম্ভব হয় আমরা আস্তে আস্তে এভাবেই করব। ভুল হোক কোনো সমস্যা নাই, ভুল হবে এই ভয়ে লিখবেন না বা করবেন না, বানাবেন না, এরকমও দরকার নেই। লিখতে না পারলেও ভয়েস রেকর্ড দিয়েও পাঠাতে পারবেন আমাকে, আমার সরাসরি হোয়াটসঅ্যাপের মধ্যেও আপনারা পাঠাতে পারবেন। প্রায় জনের সঙ্গে তো হোয়াটসঅ্যাপে যোগাযোগ হয়, হোয়াটসঅ্যাপে আপনারা পাঠাতে পারবেন। তাহলে আমরা 1 নাম্বার চিত্র সম্পর্কে একটি উদাহরণ প্রদান করেন এবং উদাহরণ যে প্রদান করবে উদাহরণের যথার্থ হয়েছে কিনা, হ্যাঁ বা না, এই দুইটার মধ্যে উত্তর করবেন। আবার নয়ন বাবু হ্যাঁ বা নার মধ্যে উত্তর দেবেন, হয়েছে বা হয়নি। হয়নি হলে তখন আবার কি কারণে হয়নি এটা বুঝিয়ে বলবেন। প্রথমে অমিতা বড়ুয়া। আমি চেষ্টা করতেছি একটা, মনে করেন আমি একটা গাড়িতে করে যাচ্ছি, তো ওখানে একটা ফুটফুটে একটা কিউট বাচ্চা আমি দেখলাম। তো ওটা দেখে আমার মনের মধ্যে একটা আনন্দ উৎপন্ন হলো, আমাকে ওকে একটু কোলে নিতে ইচ্ছে হলো। তো আমি ওকে কোলে নিলাম। তো নেওয়ার পরে আমি একটু আনন্দ অনুভব করলাম, আমার ভালো লাগছে। তো লাগার পরে কিছু দূর যাওয়ার পরে ও যখন ওনার মা ওকে নিয়ে নেমে গেল, তখন আমার কাছে একটা ওই ওই যে একটা দুঃখ উৎপন্ন হলো আর কি। ওইটা তো কারণ এটা 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 তো আমি তো জানি না এটা যে এটা মনে করাতে আমার এটা তো ক্ষণস্থায়ী। আমি যে আমাকে মনে করতে হবে যে এটা ক্ষণস্থায়ী, এটা নিত্য নয়, এটাও নিত্য, সবকিছু অনিত্য। যার পরিপ্রেক্ষিতে আমি অগ্রপশ্চাৎ কোনো কিছু না ভেবে আমি ওকে নিয়ে পেলাম। আমার মনের আনন্দে দেখা মাত্র আমার আমার খুব আনন্দ অনুভূত হলো, নিয়ে পেলাম। কিন্তু যখন ও চলে গেছে তখন আমার খুব খারাপ লাগলো। খারাপ লাগাটাই হচ্ছে আমার ওই যে দুঃখ, দৃষ্টি, ও মিথ্যা দৃষ্টি। কারণ এগুলো তো অনিত্য, এটা তো আমি সবসময় ওকে ধরে রাখতে পারবো না, আমার দেখা মাত্রই তো ও চলে যাবে। এরকম না বান্দা, এটা হবে না।
দীপেন বাবু চিত্রটা একবার আবৃত্তি করেন, 1 নম্বর এবং 2 নম্বর চিত্র। রমণস্য সহগত, দৃষ্টিগত, সম্প্রযুক্ত, অসংস্কারিক চিত্ত, সংস্কারিক চিত্ত। হুম। কিন্তু লোভ আছে, লোভ, এটা লোভচিত্ত, লোভমূলক চিত্ত। হ্যাঁ। তো নয়ন বাবু, আপনার যেটা কাজ ছিল। মানে এখানে দিদি যেটা বললো যে উনি একটা বাচ্চা দেখলো, বাচ্চাটা দেখে উনি বাচ্চাটা কোলে নিল এবং কিছুক্ষণ রাখলো। তো এরপর উনি ওর মা বাচ্চাটাকে নিয়ে গেল, ওনার দিদির মনের মধ্যে একটা কষ্ট বোধ হলো। এখানে লোভটা আছে কিনা দিদি? লোভ না থাকলে তো আমি বাচ্চাটাকে নিতে পারতাম না। আমার মানে ওটা লোভ আছে বলে তো ওকে আমি নিয়ে একটু আদর করছি, এরকম মনে হলো আর কি আমার। আচ্ছা, লোভটা হচ্ছে আমাদের কোনো একটা জিনিসের প্রতি আকাঙ্ক্ষা বা তৃষ্ণা বা ওটাকে পাওয়ার ইচ্ছাটা বাড়িয়ে দেওয়া বা এটাকে তীক্ষ্ণ হওয়া, মানে চাহিদাটা তীক্ষ্ণ হওয়া। তা এইখানে বাচ্চাটার প্রতি আপনার ওরকম তো লোভের কিছু নাই নাকি? হ্যাঁ, ওটা হতে পারে, আকর্ষণ হতে পারে। বাচ্চাটা অনেক সুন্দর, তার এটা মোহ হইতে পারে যে সুন্দরের প্রতি আপনার মোহ বেড়ে গেছে, আপনি ওই বাচ্চার সুন্দরের জন্য মোহিত হয়েছেন। কিন্তু এখানে লোভ বিষয়টা তো যাচ্ছে না মনে হয় বানতে। এখানে ছিল যে এখানে তারপরে এনি প্রথমে হ্যাঁ অথবা না বলো, তারপরে অন্য কথা বলো। এই যে যেটা বললো উদাহরণ, হ্যাঁ অথবা না বলো, হয়েছে বা হয়নি। না, ওইটা হয় নাই, কারণ হয় নাই এটা। হ্যাঁ, তারপরে না হইলে উদাহরণ দাও। ওইখানে তো বানতে বাচ্চা বলতে ওই বাচ্চাকে আদর করা হচ্ছে যে আমি আদর করছি, কারণ আমার মৈত্রী ছিল বিদায়, আমার করোনা ছিল মৈত্রী থাকলেই কিন্তু এগুলা পারে যে কাউকে ইয়া করা বা কারো প্রতি সহানুভূতি দেখানো বা আদর বা নিজ থেকে, যেমন কি আমরা আমাদের সন্তানকে আদর করি, সেটা প্রতি আমাদের মৈত্রী আছে বিদায়। এই ক্ষেত্রে ওইটা হবে যে খারাপ একটা উদ্দেশ্য থাকতো। আচ্ছা, সেম কথার মধ্যে এই চিত্রটা বানাও, সেম কথার মধ্যে এই চিত্রটা বানাও। এতক্ষণ নিচুতন লই আনতে সেম কথার মধ্যে এটা হবে যে এটা মনে হয় অপহরণ দিয়ে হতে পারে ওই বাচ্চাকে, যে আমি একটা অপহরণ করছি, যেটা এক্ষেত্রে ওইটার ওকে দেখে যে এটা আমার এখানে মনের খুশি ছিল, মিথ্যা দৃষ্টি সম্প্রযুক্ত অবশ্য ছিল, ওই আলম্বনের প্রতি আমি আকৃষ্ট হয়েছি হয়ে কারণ ওইটা আমার মঙ্গলকর, ওই বাচ্চাকে আমি অপহরণ করলে এটা ওই উনি সেটা মঙ্গলকর মনে করে উনি কাজটা করেছে। বাচ্চাটা চুরি করবে সে, আমরা এটাও নিতে পারি যে টাকার জন্য নিতে পারে, মানে আমি বাচ্চাটা অপহরণ করলাম টাকার লোভে, আমি এই বাচ্চাটাকে অপহরণ করলে 2 লক্ষ টাকা নিতে পারবো, এটা আমার লোভ। কিন্তু মনের আনন্দ আছে, আমি 2 লাখ টাকা পাবো, 2 লাখ টাকা পাইলে অনেক কিছু করতে পারবো, এটা মনের আনন্দ আছে। ওই চিন্তাটা যখন ওনার মধ্যে উৎপন্ন হয়ে গেছে এবং উনি তো জানে না যে ওই বাচ্চাটাকে চুরি করলে অপহরণ করলে তার কি ফল হতে পারে, এটা যে পাপ হবে সে বিষয়ে উনি অবগত নয়, এটা না জেনে উনি ওই কাজটা করেছে। এরকম হতে পারে মানতে, কারণ আপনি বলেন কতটুকু হয়েছে। হ্যাঁ, এটা যাবে মানতে, এই চিত্রের সাথে এই উদাহরণটা বুঝিয়ে বললে যাবে। দীপেন বড়ুয়া,
আপনি তো পুরো শুনছেন এখন, ওটার মধ্যে পুরো চিত্রটা বানান তো। ব্ল্যাক চিপটা বন্ধ হওয়া উচিত পারভেজ। যদি পারভেজকে দেওয়া আমাদের ব্ল্যাক চিপটা দেবো। আনতে একই উদাহরণ মানে এটার মধ্যে সারাটা বলছেন। হ্যাঁ আসলে ওই নয়নদা রেনিদি যেটা বলতেছে ওটাতে মানে এখানে নতুন করে আমি আর বলার কিছু দেখতেছি না। ওনাদের এটার উদাহরণ যেটা দিয়েছে সেটা ঠিক মনে হচ্ছে। কারণ আপনার তো অমিতাদি যেটা বলছে যে ওনার ভালো লাগছে তাই উনি আদর করছে, কিন্তু এখানে তো ওই অকুশল কোনো ইয়া তো হচ্ছে না, মানে অকুশলের কোনো বিষয় আসতেছে না এখানে। কিন্তু ওই নয়নদা রেনিদি যেটা বলতেছে এখানে কিন্তু অকুশলের বিষয় আসতেছে। তো সেই ক্ষেত্রে ওই ওনাদের উদাহরণটাই ওই গ্রহণযোগ্য। প্রথম টার্গেট রাখতে হবে যে কি, এটা প্রথমে আমরা পড়তেছি অকুশল চিত্ত, আবার অকুশলের মধ্যে লোভচিত্ত, অকুশল, লোভমূলক, অকুশল চিত্ত। আর এর মধ্যে এবার আসতেছে কি আনন্দ সহগত, ওই লোভের মধ্যে আনন্দ থাকতে হবে। আবার ওই লোভ এবং অকুশল চিত্তের মধ্যে কি থাকতে হবে, মিথ্যা দৃষ্টি থাকতে হবে এবং অসংস্কারিক হতে হবে। এই তাহলে এখানে 5টা কিন্তু সম্পর্ক, অকুশল, লোভ এবং আনন্দ এবং অসংস্কারিক, মিথ্যা দৃষ্টি, নিজের ইচ্ছায়। হ্যাঁ, তাহলে 5টা বিষয়ের সমন্বয়তা আসতে হবে। এই 5টা বিষয়ের সমন্বয়তা আসলেই আপনার পুরো বিষয়টা কমপ্লিট হবে। আরা হদ্দে না, সাধু সাধু। বাচ্চা চুরি করেছে, বাচ্চার প্রতি লোভ করে অথবা টাকার প্রতি লোভ করে, লোভচিত্ত। এবং খুব আনন্দিত হইয়ে, টাকার প্রতি আনন্দিত হইয়ে অথবা বাচ্চার প্রতি আনন্দিত হইয়ে বাচ্চাকে রাখবে, পালন করবে, ওই উদ্দেশ্যেও সে চুরি করতে পারে। মিথ্যা দৃষ্টি হচ্ছে যে ও এ বাচ্চা চুরি করলে পাপ হয়, এটা তার ধারণা নাই, জানে না। মিথ্যা দৃষ্টির অন্তর্গত হয়ে সে চুরি করলো। এবং অসংস্কারিক, সে এটা নিজের মন থেকে আপনা আপনি ভাবেই উৎপন্ন হয়ে এটা সে করা শুরু করেছে। তাহলে এটা কমপ্লিট হয়ে গেল প্রথম চিত্রটা। অমিতা বড়ুয়া এবার লিখে ফেলেন। দ্বিতীয় চিত্রটা শুধু একটু একটা সংজ্ঞা মানে ঘুরাই দিলে এটা হয়ে যাবে। এতক্ষণ পর্যন্ত বাচ্চাটা আমি নিজের উদ্যোগে আমি এটা অপহরণ করলাম। আবার যদি আমরা দুইজন মিলে করি, সেক্ষেত্রে ধরেন আমাকে কেউ বললো যে অমুকের বাচ্চাটা যদি অপহরণ করি তাহলে সেক্ষেত্রে আমরা কিছু টাকা পাবো, এইভাবে করতে হবে। তাহলে ওর কথায় যখন আমি রাজি হয়ে কাজটা করব তখন এটা সংস্কারিক হয়ে যাবে চিত্তটা। হ্যাঁ ঠিক আছে ইন্দ্রা বড়ুয়া, এগুলো তো আমরা সবকিছু কমপ্লিট করেছি। ইন্দ্রা বড়ুয়া আপনারা দুজনে মিলে বলেন, এখন চিত্ত কমপ্লিট, এটার উদাহরণ সেটাও বলুন, অথবা সেম অন্য আলম্বন ঘুরিয়ে বলতে পারেন। ওই দুইটাকে 1 নম্বর 2 নম্বর ওই দুইটাকে বলবো? হ্যাঁ হ্যাঁ, একটা বললে দুইটা না 3 নম্বরটা?
না, 1 নাম্বার 2 নাম্বার। কোনটা? ওইটা উদাহরণ যেটা দিয়েছে এটা তো বানতে ঠিক আছে। অর্থাৎ স্বর ইন্দ্রিয়ের দ্বারা স্বর আলম্বনকে শুভ এবং সুখ বলিয়া সুখ বলিয়া নিজের ইচ্ছে যে কাজটি সম্পাদন করে ফেলেছি, এটা হচ্ছে এই 1 নম্বর। সেম কথাটা হচ্ছে ওই 2 নম্বর হচ্ছে এই আসলে সেম, অর্থাৎ ওইটা করছি যে আরেকজনের ইচ্ছায়, আরেকজনের প্ররোচনায় আমি ওই কাজটা করেছি আর কি। ঠিক আছে, হয়েছে। মায়া বড়ুয়া, আপনি যখন পারবেন তখন আমাকে জানাবেন। তারপরে উপাসক বিজয় বড়ুয়া, আপনি যখন পারবেন তখন আমাকে জানাবেন। আর আপনাদের উদাহরণগুলো শুনবো। এখন আমি জিজ্ঞেস করতেছি না সরাসরি। আরো যারা যারা এভাবে বলতে চাইবেন আমাকে জানাবেন। জানালে তখন আমি বুঝবো যে আপনারা এই চিত্রটা আসলে নিতে পেরেছেন কিনা। এটা তো একটা না, পুরো স্বর আলম্বন। মানে জগতের সমস্ত কিছু দিয়ে আপনি এই চিত্র ইয়ে করতে পারবেন, বুঝছেন? লোভনীয় সমস্ত আলম্বন দিয়ে আপনি এই চিত্র উৎপত্তি হতে পারে, তখন এটা বুঝে যাবেন। আচ্ছা, 3 নাম্বার চিত্র ইনি। হ্যাঁ, এই প্রথম লঘুচিত্রের ক্ষেত্রে একটা জিনিস হচ্ছে কি, মানে আপনার যারা কুশল কাজটা মানে নিয়মিত করে তাদের জন্য প্রথম লঘুচিত্রটা যায়। মানে এমন না যে কি আমি দেখলাম ভালো লাগলো তাই আমি অপহরণ করলাম বা এরকম কিছু নয়। এটা মানে হচ্ছে কি ওদের নিত্যদিনের কাজ হচ্ছে কি এটাই, যে অকুশল কাজ করাটা। তো এখন যদি দেখার পর ভালো লাগছে তাই আমি করলাম, তাহলে তো এটা সরসকারীকে চলে গেল না এটা। রোজকারি ওভাবেও যেতে পারে, আবার অন্যভাবেও যেতে পারে। আপনি এতদিন ধরে এটা অভ্যাস ছিল, আপনি করে 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 আসতেছেন, মানে দীর্ঘদিন যাবত আপনি মদ খেয়ে খেয়ে আসতেছেন, এটা আপনার নিত্য অভ্যস্ত অসংস্কারিক ভাবে হচ্ছে। কিন্তু একবার কি হলো, যে কোনো একটা প্রান্তের কাছ থেকে আপনি দেশনা শুনেছেন, ও বাজি মদ ন খাইস, মদ খাইলে এনে নইব ইহ জন্মত, আবার জন্ম জন্মান্তরালেও খুব ভয়ঙ্কর ধরনের ফল রাশি তো জম হয়ে যাবে, কর্মরাশি জম হয়ে যাবে, ইয়ে অনিবার ফরত নইতে। এটা কিন্তু তার অভ্যস্ত ছিল, কিন্তু এটা শোনার পর থেকে দ্বিতীয়বার সে খাইতে গেছে বটে, কিন্তু গেলেও খাইও না নখাইও মবুক অ্যাঙ্গুরি বলে ভয়ঙ্কর আছে। হ্যাঁ, এই সমস্যাগুলো আছে। তো সমস্যাগুলোর কথা ভাবতে ভাবতে তার এটা দ্বিধা হয়ে গেল, সংস্কারিক হয়ে গেল। ওই দিক থেকেও হতে পারে, আপনি যেটা বলেছেন সেটাও হতে পারে, আবার এটাও হতে পারে। ঠিক আছে, বুঝেছেন কথাটা? আর আমরা উপেক্ষা নিয়ে একটা ব্যাখ্যা দিয়েছিলাম গত 2 ক্লাসের মধ্যে। উপেক্ষা, সমনস্য এবং উপেক্ষার মধ্যে উপেক্ষা শ্রেষ্ঠতর বলা হচ্ছে লোভমূলক চিত্তের মধ্যে, তবে সব সময় শ্রেষ্ঠতর নয়। কোনো কোনো সময়ে সমনস্য শ্রেষ্ঠ হতে পারে, আবার কোনো কোনো সময়ে উপেক্ষা শ্রেষ্ঠ হতে পারে। বুঝা গেছে? এটা আমরা আবার পরে আরো একটু আলোচনা বিস্তারিত করব। মানতে আরেকটা বিষয় হচ্ছে যে যেটা আমরা ওই প্রথম চিত্রটা নিয়ে যখন আমরা দীপেন বলেছিল, এটা তো লোভমূলক চিত্ত। তো এখানে লোভমূলক চিত্তের মধ্যে কিন্তু লোভও থাকবে, দেশও থাকতে পারবে। একটা চিত্রের মধ্যে দুটোটা থাকতেই পারে, লোভও থাকে দেশও থাকে, এটা কোনো সমস্যা না। লোভমূলক চিত্ত যখন বলা হবে সেখানে লোভের প্রাধান্য, আর যখন সেটা লোভ প্রাধান্য থেকে গড়িয়ে লোভ অতিক্রম করে বা লোভকে কেন্দ্র করে শুরু হয়েছে বটে, কিন্তু সেটা হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত লোভ ছিল ততক্ষণ এটা লোভচিত্ত। সেটা যখন গড়িয়ে যখন দেশে চলে গেল তখন সেটা দেশচিত্ত বটে। ওই যে আমরা উদাহরণ পাইছিলাম, কি উদাহরণ? আমি মাছ, প্রথমত মাছের প্রতি আমার হিংসা ছিল না, আমি মাছকে দেশ করে মাছের প্রতি ক্রোধান্বিত হয়ে আমি মাছ মারতে যাইনি, আমি লোভচিত্ত নিয়ে মাছকে মারতে গিয়েছিলাম। তবে গবেষণা মতে বলা হচ্ছে যে কি, মাছের প্রাণ হনন করার জন্য আপনার হনন চেতনা আসতেই হবে। মৈত্রী বর্জন করে হনন চেতনা উৎপন্ন না হওয়া পর্যন্ত একটা হত্যাকর্ম করা যায় না ওই প্রাণীর প্রতি। যতক্ষণ পর্যন্ত প্রতিঘ চিত্ত বা হনন চিত্ত উৎপন্ন হবে না, দেশচিত্ত উৎপন্ন হবে না, আপনি হনন করতে পারবেন না। তবে আপনাকে প্রথম অবস্থায় যেটাই আপনাকে ধাক্কা দিয়ে দিয়ে এনেছে এই পর্যন্ত, সেটা হচ্ছে যে কি লোভচিত্ত। সেটা হচ্ছে উপনিশ্রয় প্রত্যয়ের দ্বারা, উপনিশ্রয় প্রত্যয়ের মাধ্যমে, মানে এটা প্রধান
লোভকে আশ্রয় করেই আপনি দেশচিত্ত সম্পাদন করেছেন, ওটা আলাদা বিষয়। বুঝে গেছে? একই চিত্তের মধ্যে বান্তে দুই জিনিস থাকবে না, একই চিত্তে দুই জিনিস থাকবে না। লোভচিত্তের বেলায় আলাদা জিনিস এটা, আবার এটা আলাদা। অর্থাৎ লোভের উপনিশ্রয়ে দেশ হতে পারে, লোভের উপনিশ্রয়ে দেশ চিত্ত হতে পারে, এটা হচ্ছে যে মূল কথা। দীপেনের জন্য আমি একটু করে বলি বান্তে। হ্যাঁ, মানে তো লোভ, দেশ, বান্তে মোহ, তারা তিনজন দৌড় দিল, লোভ, দেশ, মোহ, তিনটা ব্যক্তি দৌড় দিল। যদি প্রথমে লোভ যদি তোমার দড়ি রশি স্পর্শ করে তাহলে লোভ জিতে গেছে, তাহলে এটা লোভচিত্ত। যদি কোনো কারণে এটা দেশ যদি টাচ করে ফেলে তাহলে দেশ চিত্ত। আর যদি দুইটা টাচ করার আগে যদি মোহ টাচ করে ফেলে, যেমন দিদি যেটা বলছে, একজনের বাচ্চা দেখলাম খুব কিউট, মানে এত বেশি ভালো লাগতেছে, বাচ্চাটাকে একটু আদর না করলে যেন আমার মনটা শান্তি পাবে না, এটা লোভ না, দেশও না, এটা কিন্তু তখন মোহ, এটা মোহযুক্ত চিত্ত হবে। কারণ ওই সুন্দরের প্রতি মোহিত হয়ে তাকে একটু করে কোলে নেওয়া বা তাকে একটু আদর করা, এ পর্যন্ত ছিল তার কাজটা। শুধু সেই যখন বাচ্চাটা কোলে নিয়ে একটু আদর করলো, তখন তার মোহটা ওখানে মোটামুটি শেষ। আমরা মোহচিত্ত নিয়ে একটু পরে আলোচনা করতেছি আরো। এটা আসলে মৈত্রী চিত্ত, এটা ভালো চিত্ত। মৈত্রী চিত্ত। হ্যাঁ, এটা বাচ্চাকে আদর করা বা কোনো বিলেকে আপনি মৈত্রী ঠিক আদর আছে, করতে কিন্তু গেছেন। সুন্দরের প্রতি যে মোহিত, সুন্দর ছাড়া তো আপনি মোহিত হবেন না। হ্যাঁ, সুন্দরের প্রতি আমরা মোহিত বলতে আমাকে স্নেহ আবর্তিত করেছে, এটাকে মোহ বলতে স্নেহ প্রেম জেগেছে তার প্রতি, ও বাচ্চার প্রতি আমার প্রেম জেগেছে, আচ্ছা। প্রেমটা মৈত্রী। বুঝে গেছে? প্রেম, বাচ্চার প্রতি আমার প্রেম জেগেছে, না, মায়া ওই জেগেছে, বাচ্চাটার প্রতি, ভালোবাসা ওই জেগেছে। বাচ্চাটার সৌন্দর্যের প্রতি যদি আপনার মোহ না আসে বানতে, আপনার তখন ওই মৈত্রীটা আপনি তখন ইয়ে করতে পারবেন না। আপনি দেখেন মৈত্রী এবং আপনি যে অর্থে মোহ মোহ বলতেছেন দুইটা সেটা, দুই জায়গার। হ্যাঁ, দুইটা দুই জায়গার মোহ। এটা হচ্ছে যে আমরা কোনো বিষয়ের প্রতি এমনি মোহিত হয়ে থাকা, অন্ধ হয়ে থাকা, এটা এক জিনিস, ওটা এক পর্যায়ের, হ্যাঁ, ওটা জায়গা থেকেই একই। তবে মোহ আমরা যে অর্থে ব্যবহার করি সেটা হচ্ছে যে কি, আলম্বনের যথাস্বভাব না বুঝার ব্যাপারটাকেই আমরা মোহ বলি। আলম্বনের যথাস্বভাব না বুঝাটাকেই বলি আমরা মোহ। বুঝছেন? আলম্বনের যথাস্বভাব না বুঝাটা, ওটা অন্য লাইনের ব্যাপার। আমরা এটা নিয়ে উপাসিকার এই কথাটা নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব। আমরা ৩ এবং ৪ উদাহরণটা বের করব। আজকের ক্লাসের মধ্যে আমরা এই ৮টা উদাহরণ একটু বের করে ইয়ে করতে চেষ্টা করব। ৩ এবং ৪, বান্তে প্রথমে একজন উদাহরণ বলবেন শিল্পী বড়ুয়া, তারপরে এনি বড়ুয়া। প্রস্তুত থাকতে হবে যে হ্যাঁ বা না বলার জন্য। যদি না হয় হ্যাঁ কিভাবে হবে এটা ইয়ে করার জন্য এনি প্রস্তুত থাকতে হবে। শিল্পী বড়ুয়া মিউট করলেন, পারতেছেন না? উপাসক রনি বড়ুয়া, উপাসক রনি বড়ুয়া, আপনি দীর্ঘদিন থেকেই এই ক্লাসের জন্য আগ্রহ প্রকাশ করে আসতেছেন। আসলে আমাদের এটা স্কুলের বা কলেজের শিক্ষার জন্য না, আমরা হচ্ছে যে এই চিত্রগুলোকে বিশদভাবে চেনা জানা এবং এগুলো বুদ্ধ চিনিয়েছেন এই কারণেই, যাতে এগুলো চিনে এগুলোর ভয়ঙ্করতা বুঝে যেন ওইদিকে পা না বাড়াই, ওইদিকে যেন আমি অটোমেটিকভাবে যেন ভয়ার্ত হয়ে যাই। বুদ্ধের উদ্দেশ্য ছিল এই চিত্রগুলো গবেষণা করতে গিয়ে এটাই, আমি চিত্রগুলো চিনবো, বুঝবো ভালো করে, এটার ভয়ঙ্করতা, এটার শাস্তি আমি জেনে যাব, জেনে গিয়ে আমি এটা থেকে দূরে থাকব। এই জন্য এই চিত্রগুলো বর্ণনা করা, বুঝছেন? তো আসলে আমরা আপনি যে উদ্দেশ্য করে মূলত আপনার যেটা প্রধান উদ্দেশ্য ছিল, আপনার ইউনিভার্সিটির মধ্যে এটা পড়ার বিষয় রয়েছে, সেই মাফিক কিন্তু আলোচনাটা আসলেই হচ্ছে না, এটা সরাসরি। তবে মজার বিষয় হচ্ছে যে এটা আপনি ওই বিষয়টা এখন নিজে লিখতে পারবেন। এটা যদি একবার যদি করে ফেলেন ক্লাস, আপনার যেটা বিষয় আপনি সেটা কোনো বইটই কিছু দেখা লাগবে না। আপনি পুরো আরামসে নিজের মতো করে পুরো আপনি ইয়ে করে ফেলতে পারবেন। এবং আমি বিশ্বাস করি এটুকু যে এটা নিয়ে কেউ থিসিস করতে পারবে। অর্থাৎ যেটা নিয়ে ইয়ে করে আরকি, ডক্টরেট করে। হ্যাঁ, আপনি এই পুরো বইটার উপরে আপনি যদি নিজস্বভাবে বানিয়ে আপনি যদি একটা ইয়া দেন, আপনাকে ডক্টরেট দিতে বাধ্য, যদি যথাযথ হয় বিষয়টা।
বুঝছেন? তো সেজন্য আমি আশা করব আপনি সেভাবেই আমাদের সঙ্গে মানে সম্পর্কটা রাখবেন, বজায় রাখবেন। যাই হোক, আমি কাকে বলতে বলছি? শিল্পী বড়ুয়া খুলেছেন? খুলছি কোনটা? হ্যাঁ, আওয়াজ আছে তোমার? 3 নাম্বার চিত্ত। কোনটা বলবেন? আপনাকে 3 নাম্বার। সাহায্য করব এটা বলে। 3 নাম্বার। সমনুষ্ঠসহগত, দৃষ্টিগত, বিপ্রযুক্ত, অসংস্কারিক চিত্ত। হ্যাঁ, দৃষ্টিগত, অসংস্কারিক। সমনুষ্ঠসহগত, দৃষ্টিগত, বিপ্রযুক্ত, দৃষ্টিগত মিথ্যা দৃষ্টি বলতে আসলে বলতে আচ্ছা ঠিক আছে, আমরা সাহায্য করতেছি। আম, হ্যাঁ নয়ন বাবু, উদাহরণটা বলেন। বলতে একটু আগে যেটা উদাহরণ দিছি আমরা, টাকার জন্য ওই যে বাচ্চা অপহরণ করা, হ্যাঁ, ওখান থেকে শুধু সে ওখানে অ্যাড করলে এটা হবে, মিথ্যা দৃষ্টিতা বিপ্রযুক্ত করলে এটা হয়ে যাবে। বাচ্চা মানে চুরি আমি জানি, করলে, হ্যাঁ দেন ওটার মধ্যেই হবে। ওখানে শুধু আমি জানি যে এটা যদি আমি ধরা পড়ি আমার পানিশমেন্ট হবে, আমার আমাকে মারতেও পারে, পানিশমেন্টও হইতে পারে, অনেক কিছু হইতে পারে, অথবা ফাঁপও হবে। এটা জানার পরও যখন আমি এই কাজটা করব তখন এখানে শুধু মিথ্যা দৃষ্টি বিপ্রযুক্ত অসংস্কারিক চিত্তটা উৎপন্ন হবে। হ্যাঁ, একটু কথার মিস্টেক কেউ আছে। যখন আমাকে মানে কিছুটা পাপও হবে এমনটা না, পাপ অবশ্যই হবে, পাপ অবশ্যই হবে। এটা আর বাকিটা ঠিক আছে। উপাসিকা বলেন, যেভাবে বলেছে সেভাবেই বলেন। কেউ যখন আমাকে কিছু টাকা দিয়ে বলতেছে যে মানে এই বাচ্চাটা তুমি নিয়ে আসো, হ্যাঁ, হ্যাঁ, তাহলে আমি ওই মানে টাকার লোভে ওই বাচ্চাটাকে আমি চুরি করতে গেছিলাম। চুরি করতে গিয়ে চুরি করেছেন। চুরিটা হচ্ছে আমার চুরি করেছে, চুরিটা আমার মিথ্যা দৃষ্টি, লোভ। চুরিটা লোভ। হ্যাঁ, দৃষ্টি ছিল লোভ না। তো চিত্ত আছেই, লোভ তো আছেই বাচ্চার প্রতি অথবা টাকার প্রতি, দুটো থেকে যে কোনো একটাতে লোভ আছেই আপনার একটা। তারপরে দ্বিতীয়ত হচ্ছে যে এটা অকুশল লোভ, মানে অকুশল চিত্ত, সেটাও ঠিক আছে। এরপরে মিলাইতে হবে কি আপনার আনন্দ আছে কিনা। হ্যাঁ, আপনার টাকার প্রতি আনন্দও আছে, টাকাটা পাবো এই হিসেবে আনন্দ আছে, কিন্তু আপনার মিথ্যা দৃষ্টি নাই। মিথ্যা দৃষ্টি নাই, আপনি এটাতে পাপ হবে এটা জানেন। হ্যাঁ, তারপরে কি আছে আরেকটা? অসংস্কারিক। আপনি এই সমস্ত কাজেতে আগে থেকে আপনি এই বাচ্চা পাচারের কাজকর্ম করে চলেছেন, সুতরাং এটা আপনার আগে থেকে এটা প্র্যাকটিস আছে, অথবা অন্যান্য চিত্ত দ্বারাও আপনি এই অকুশল নিয়ে আপনি ব্যতিব্যস্ত, আপনার এগুলোই আপনার জীবনযাপন। হ্যাঁ, এটা অসংস্কারিক ভাবে আপনার হয়ে গেছে। মানে উনি প্রথমে কিন্তু যেটা বলছে ওটাই মানে 4 নাম্বার চিত্রটা বলছে। উনি বলছে যে একজন আমাকে কিছু টাকা দিল ওই বাচ্চাটা নিয়ে আসার জন্য, এবং আমি গিয়ে বাচ্চাটা নিয়ে আসলাম। এটা হচ্ছে সংস্কারের চিত্রটা উনি বলতে বলছে। 4 নাম্বারটা বলছে। হ্যাঁ অথবা না, এটা এত দূরের মধ্যে বলো। যদি হ্যাঁ হয়, এটা সুন্দর করে গুছিয়ে লাইনটা বলো পুরো। হ্যাঁ বানতে হয়েছে, তো মোটামুটি হয়েছে এটা। লাইনটা তো এখানে হচ্ছে যে সমনুষ্য সহগত, দৃষ্টিগত, বিপ্রযুক্ত, অসংস্কারিক চিত্ত। তো ওইটা হচ্ছে যে যে চুরি ওনাকে টাকা দিয়েছে, বা এটা তো এদিক দিয়ে হচ্ছে না, আমি একটু চিন্তা করি। আমি একটা বাচ্চা চুরি করেছি। বাচ্চা চুরি করার সময় আমার মনে খুব আনন্দ ছিল। আমার মনে খুব আনন্দ ছিল, কিন্তু আমি জানি এটা চুরি করলে আমার পাপ হবে, আমার অকুশল হবে। মিথ্যা দৃষ্টি ছিল না। অসংস্কারিক ভাবে আমার মন থেকে উৎপন্ন হয়ে গেছে আমি বাচ্চাটা চুরি করব। আমি কোনো রকমের বাধাবিঘ্ন যে কারণগুলো ঘটলে সসংস্কারিক হয়, ওই সমস্ত কোনো কারণ না ঘটে আমি এই কাজটা করে ফেলেছি। শেষ উদাহরণের 4 নম্বরে আমাকে মনের সঙ্গেও যুদ্ধ করেছি, অথবা কেউ আমাকে প্রেসার ক্রিয়েট করে করাইছে,
অথবা আমার বউ কান্নাকাটি করতেছে, সীমার বাইরে পাবে, ও বলছে না আমাকে যেমনে পারো এমনি বাচ্চা একটা নিয়ে যাও, আমি বাচ্চা ছাড়া থাকবো না, ও বউয়ের প্রেসারে পড়ে চুরি করতে গেছে বাচ্চা, যে কোনো একটা হতে পারে, হ্যাঁ, করে ও করলো জিনিসটা, তাহলে এটা 3 এবং 4 ইয়ে হলো। দীপেন বাবু 4 পর্যন্ত লিখে ফেলতে হবে, ঠিক আছে? আমরা 4 পর্যন্ত কমপ্লিট করেছি উদাহরণ, একই বিষয় দিয়ে, বাচ্চা চুরির বিষয় দিয়ে, কিন্তু অমিতা বড়ুয়া বলাতে আমরা এটা পুরো ওইভাবেই যাচ্ছি অমিতা বড়ুয়ার কারণে। তারপরে 5 নাম্বার চিত্ত, 6 নাম্বার চিত্ত আবৃত্তি করেন দীপেন বাবু। তারপরে এই চিত্তগুলোতে উদাহরণ প্রদান করবেন মায়া বড়ুয়া। সাউন্ড করলেন। 5 নাম্বার চিত্ত আগে দীপেন বাবু আবৃত্তি করেন, তারপরে মায়া বড়ুয়া এগুলো শোনেন, উদাহরণগুলো শোনেন, শুনে তারপরে চিত্তগুলো শোনেন। উপেক্ষা সহগত দৃষ্টিগত সম্প্রযুক্ত অসংস্কারিক চিত্ত আর অসংস্কারিক চিত্ত। উপেক্ষা সহগত দৃষ্টিগত সম্প্রযুক্ত অসংস্কারিক চিত্ত আর সংস্কারিক চিত্ত। হ্যাঁ, মায়া বড়ুয়া। বাকিরা সাউন্ড অফ করবেন, এটা সবসময় খুব জানতে হবে। মুহূর্তে সাউন্ড অফ করবেন, মুহূর্তে সাউন্ড খুলবেন, যার নাম বলবো সঙ্গে সঙ্গে সাউন্ড খুলবেন, না হলে কথাগুলো ক্লিয়ার যাবে না। ভবিষ্যতে আপনারা দ্বিতীয়বার তৃতীয়বার শুনতে চাইলেও তখন এটা সুন্দর রেকর্ডিং না হওয়ার জন্য সুন্দরভাবে শুনতে পাবেন না, সেজন্য সঙ্গে সঙ্গে সাউন্ড বন্ধ করবেন, সঙ্গে সঙ্গে কাজ নাই, সঙ্গে সঙ্গে সাউন্ড বন্ধ করবেন। হ্যাঁ, উপাসিকা মায়া বড়ুয়া। পড়াটা আমি পাই নাই। আচ্ছা, ভালো করে শোনেন। লাভলি বড়ুয়া। উপেক্ষা সহগত দৃষ্টিগত সম্প্রযুক্ত অসংস্কারিক চিত্ত, মানে এখানে কি উপেক্ষাটা কি সুখ বেদনা দিয়ে তো ইয়া করবো নাকি দোনোটা নিয়ে হবে উপেক্ষাটা? অর্থাৎ তিনি আনন্দিত নয়, নিরানন্দ হইলে এই চিত্ত আর সম্পাদন করা সম্ভব না, সেটা আর হবে না। আপনি লোভে নিরানন্দ, মানে ওই বিষয়টা চুরি করতে একেবারেই আনন্দ নাই, মানে দুঃখ যদি থাকে তখন করবেন না। আনন্দ নাই তবে উপেক্ষা, আনন্দ নাই তবে উপেক্ষা আছে। এই উপেক্ষা পার হয়ে আবার যখন দুঃখে চলে যাবে তখন কিন্তু ও আর ওই চিত্তটা করবে না, ওই চিত্ত সম্পাদন করবে না। বাচ্চা দিয়ে উদাহরণ দেন, এই বাচ্চাটার মামলা যেটাই আসছে সেটা। উপেক্ষা সহ দৃষ্টিগত, মানে আমি অন্য একটা দিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, মনে করো অনেকে আমরা পূজা করি, যেমন অনেকে বলে এখনো পর্যন্ত অনেকে আছে সরস্বতী পূজা করে বা লক্ষ্মী পূজা করে। মানে আমার মনের উপেক্ষা সহগত মনের সুখ নাই দুঃখ নাই, কিন্তু মিথ্যা দৃষ্টি নিয়ে আমি কাজটা করতেছি। লোভ আছে, এটা অনেকে সরস্বতী পূজা লক্ষ্মী পূজা করলে ধন আসবে বা সরস্বতী পূজা, এটা ওই লোভটা নিয়ে আমি নিজের ইচ্ছে কাজটা করতেছি। রিমি বড়ুয়া, আপনি গতবারে ইয়ে করতে চাইছিলেন, এখন বলেন। বলতে আমি যে বাচ্চাটা বাচ্চাটা অপহরণ করছে, ওখানে মিথ্যা দৃষ্টি নিয়ে বাচ্চাটা চুরি করছে, পাপ হবে, কিন্তু ওখানে আনন্দও নাই নিরানন্দও নাই, কিন্তু বাচ্চাটা চুরি করছে, নিজের ইচ্ছাই করছে, বাচ্চাটা অপহরণ করে আমি অনেক টাকা পাবো সেজন্য আমি বাচ্চাটা চুরি করছি, লোভচিত্ত নিয়ে, এটা নিজের ইচ্ছাই করছি বলে এটা অসংস্কারিক চিত্ত। নয়ন বড়ুয়া, এটা হ্যাঁ বা না বলেন।
এখানে বাচ্চাটার উদাহরণ যাবে না বানতে। না যাইলে 5 কেন নাম্বার যাবে চিত্তে না? বাচ্চার অপহরণের চিত্তে যাবে না। এখানে অন্য উদাহরণ হইলে এটা সবার জন্য বুঝতে সুবিধা হবে। এটা বুঝতে অসুবিধা হইলেও এটা আর যায় কিনা দেখেন আরো একটু। দাদা আমার মনে হচ্ছে এটা সম্ভব হবে। আমি একটু করে যদি বলি আর কি। হ্যাঁ বলেন দীপন বাবু। ওই আমারও মনে এখানে হচ্ছে সম্ভব। এখানে প্রথমে অসংস্কারিক থেকে শুরু করি আমি। এটা হচ্ছে চুরি করে টাকা পয়সা কামানো হচ্ছে গিয়ে একটা লোকের অভ্যাস বা স্বভাব। তো সে তার কাছে যে এটা অসংস্কারিক এবং তার এটা নিয়ে তার কোনো ওই পাপ হবে এরকম কোনো চিন্তা ভাবনা নেই। তার এগুলো এটা করতে ভালো লাগে, সেই ক্ষেত্রে এটা মিথ্যা দৃষ্টি। এবং সে নর্মালি ওই বাচ্চা অপহরণ টাইপের কাজ করে না, কারণ ওর কাছে এটা ঝামেলা লাগে এবং এটাতে তেমন একটা লাভ নাই, কিন্তু তার এটা না পারতে সে করে ফেলেছে। তো এই ক্ষেত্রে উপেক্ষা। আপনার দেখেন এটা ঠিক হয়েছে কিনা। নয়ন বাবু দেখেন এখন বলেন। না ওরা বলুক বানতে, আমি আমার সাথে যাচ্ছে না তো, আগে ওরা বলুক কিভাবে যাচ্ছে আমাকে একটু বোঝাই দিক। আমি যদি বুঝতে পারি তাহলে আমি বলবো যে যাচ্ছে। হ্যাঁ এনি বলুক এবার। এনিও বলতেছে যে যাবে, এটা আমি একটু শুনি আগে। যাইলে কিভাবে যাবে? বানতে এটা হ্যাঁ কিভাবে বানতে যাবে আমি এটা আমাকে একটু। বানতে আমি তাহলে আগে একটা জিনিস একটা ক্লিয়ার হয়ে নাই, যে উপেক্ষা সহগত যে চুরি করাটা কি ওইটা কি তার মানে স্বভাব, বা ওইখানে কি আনন্দ থাকে? একজন চুরি মানে ও চুরি করে, ওর কাজটা হচ্ছে চুরি করা, ওইটা কি ইয়ার মধ্যে পড়বে? উপেক্ষার মাঝে মধ্যে চুরি আনন্দ আনন্দ নিয়েও করতে পারে, উপেক্ষা নিয়েও করতে পারে, দুইটাই থাকবে। আনন্দ নিয়েও হ্যাঁ, করতে পারে, এবার তারপর উপেক্ষা নিয়েও করতে পারে সবাই। যেমন পেটের দায়ে করতেছে, ও কোনো আনন্দের না, পেটের দায়ে। পেট বাঁচাইতে হবে না, হ্যাঁ। আমি আজকে না খাইলে মরিও যাব। পেটের দায়ে গুলো এটাতে বানতে হ্যাঁ এটা উপেক্ষা আমি কেমন হবে? এটা তো আনন্দ তখন চিত্তে দুঃখী হবে। আনন্দ চিত্তে করতেছি না, এটা জাস্ট আমি উপেক্ষা নিয়ে, ওখানে আমার আনন্দ নাই। আবার ওটার প্রতি একেবারে দুর্ম না, আমি ওটাকে পছন্দই করি না, তাহলে এটা করতেও পারবো না। ঠিক আছে? মানে একেবারে মানে সমনুষ্য চিত্তে দোমনুষ্য চিত্তও থাকবে না। দোমনুষ্য চিত্ত না থেকে মাঝামাঝি উপেক্ষা চিত্ত নিয়ে আমি এটা করতে গেলাম। ঠিক আছে? এবার এরপরে এটা মানে আমি বলি তাহলে মানতে পার, অর্থাৎ ওই যে যে ওর স্বভাব হচ্ছে যে চুরি করা, তো ও ওই ওই চিন্তাধারা নিয়ে ওর মনের মধ্যে কিন্তু খুশি নাই, আবার অখুশিও নাই, ওর নিরানন্দও না। কারণ ওর ওই বাচ্চাটা হচ্ছে ওর আলম্বন, মানে ওই আলম্বনের প্রতি বাচ্চাটার প্রতি আকৃষ্ট হয়েছে, আকৃষ্ট হয়ে ওর মাথার মধ্যে একটা লোভচিত্ত উৎপন্ন হলো। এই বাচ্চাটাকে যদি আমি চুরি করি, অপহরণ করি, তাহলে ওকে আমি বেশি দামে বিক্রি করতে পারবো, বা ওরকম একটা ওর মধ্যে একটা লোভচিত্ত উৎপন্ন হয়ে গেল। হওয়ার পরে ও নিজের ইচ্ছায় সম্পূর্ণ কাজটি করেছে। নিজের ইচ্ছায় সম্পূর্ণ কাজটি করেছে। তাহলে প্রথম হচ্ছে যে উপেক্ষা, ওর আনন্দ ছিল না বাচ্চা নেওয়ার জন্য, কোনো রকমের আনন্দ ছিল না ওর, এটা স্বাভাবিক কর্মকাণ্ড, ও এটা দিয়েই তার জীবন জীবিকা চলে। হ্যাঁ ওটা করেছে। তারপরে দৃষ্টিগত হচ্ছে যে তার দৃষ্টিগত সম্প্রযুক্ত, কিন্তু এখানে ওটা আচ্ছা ইয়া নাই না আমাদের বিপরীত। হ্যাঁ না 5 নাম্বার তো। কত নাম্বার? আচ্ছা 5 নাম্বার। হ্যাঁ সম্প্রযুক্ত হচ্ছে যে তার ও মিথ্যা দৃষ্টি অর্থাৎ ওই আছে। আনন্দই। হ্যাঁ ওই বাচ্চাটাকে ও যদি বিক্রি করতে পারে, ওর জন্য অনেক লাভবান হবে। তো ও ধরনের চিন্তাধারা করে ও নিজেকে মানে লাভ হবে এরকম চিন্তা তার কাছে নাই। এটাতে সে শুভ দেখেছে, মঙ্গল দেখেছে, এটা যে অমঙ্গলকর কাজ ওটাতে তার কোনো ধারণা নাই। হ্যাঁ এটা অমঙ্গলকর, যে এটা কোনো জানে না ও, মিথ্যা দৃষ্টি। তারপর হচ্ছে যে কি সসংস্কারিক না অসংস্কারিক আপনা আপনি ভাবে উৎপন্ন হলো। এবার নয়ন বাবু বলেন, গেছে কি না যায় নাই? মানে ওরা বলতেছে আমার আনন্দও নাই, নিরানন্দও নাই, কিন্তু তাদের যুক্তির মধ্যে আবার বলা হচ্ছে যে ওই বাচ্চাটা চুরি করলে তারা লাভবান হবে, এরকম একটা আকৃষ্ট আছে বা এরকম একটা মনোবৃত্তি তাদের উৎপন্ন হয়েছে। এরপর ওখানে বলা হচ্ছে মিথ্যা দৃষ্টি সম্পন্ন, নিজ থেকে করছে কাজটা, আনন্দও নাই নিরানন্দও নাই।
এখানে উপেক্ষা মানে এই কাজটা আমি করবো করবো না, মানে আনন্দ এরকম একটা এবং নিরানন্দ দুইটা বিষয় আলাদা আছে। আনন্দ নিরানন্দ এভাবে বললে জিনিসটা যথাযথ বোধহয় হবে না। এভাবে বলতে আনন্দ দোমনস্য বলতে হবে। আনন্দও নাই আবার দোমনস্যও নাই। দোমনস্য সম্পর্কে আমরা নিরানন্দ বলতে শুনেছি। নিরানন্দ মানে হচ্ছে মন, দুঃখিত মন আর কি। নিরানন্দ মানে দুঃখিত মন, আনন্দহীন। নিরানন্দ মানে মনের মধ্যে আনন্দহীন মন। নিরানন্দ হ্যাঁ একটা উপেক্ষার সঙ্গেই যায়। সেজন্য বলতেছি যে ওটা না বলে এভাবেই বললে ভালো হবে। আনন্দ এবং দোমনস্য এই দুইটার মাঝামাঝি হচ্ছে যে উপেক্ষা। আনন্দ এবং সমনস্য এবং দোমনস্য বলবেন। সমনস্যও নাই দোমনস্যও নাই, মাঝামাঝি উপেক্ষা আছে। এভাবে বললে সবাই কিরকম দেখতেছেন কথাটা? নিরানন্দটা আমার ওরকম মনে হয়, আমরা যেটা বাংলা যদ্দূর বুঝি। আচ্ছা বান্তে আনন্দও নাই দুঃখও নাই। হ্যাঁ, আনন্দও নাই দুঃখও নাই, এটা বলতে পারেন। আনন্দও নাই দুঃখও নাই, মাঝামাঝি যে মনটা, ওই মনে মিথ্যা দৃষ্টি সম্পন্ন হয়ে একটা নিজের ইচ্ছায় কাজ করা। তো এখানে বাচ্চার উদাহরণটা কেমনে মিলাই, আমি তো আমার মাথায় ঢুকতেছে না এটা, আমাকে একটু মিলাই দেন আবার। আচ্ছা, আবার বলছি, আমি বাচ্চাটা চুরি করেছি। বাচ্চাটা চুরি করতে গিয়ে আমার বাচ্চার আমি চুরি করেছি, মনে করেন এটা আমার হচ্ছে যে প্রফেশন। আমি বাচ্চা চুরি করি, বাচ্চা চুরি করে বাচ্চা বিক্রি করি, এটা আমার হচ্ছে প্রফেশন। তো আমি এটা চুরি করতে গিয়ে আমার এত তেমন এটাতে আনন্দ আমার হয়নি। আনন্দ না হওয়ার পেছনে কারণ হচ্ছে যে বাচ্চাটা কালা সালা লেঙ্গা বিউটিটা ভালো করে বেচা যাবে না। দূর, এটা হয়তো এটা আমি প্রত্যেকবার 50,000 টাকা বিক্রি করে বাচ্চাগুলো, এবারে হয়তো এটা আমার খুব জোরে ইয়ে হবে যে 5,000 টাকা বা 10,000 টাকা বিক্রি করতে পারবো। এটাতে আমার কোনো রকমের কি হয় নাই, আনন্দ ফিল আমার হয় নাই কোনো রকম। যাক, তারপরও নিয়েছি। হ্যাঁ, এই বাচ্চা চুরি করার সময় আমি আনন্দিত হতে পারিনি, কারণ আমার আরো সুন্দর বাচ্চা পাইলে আমি আনন্দিত হইতাম, বা আমার আরেকটু হৃষ্টপুষ্ট ভালো বাচ্চা পাইলে আমি আনন্দিত হইতাম। এখন আমি এতটা আনন্দিত হই নাই। হ্যাঁ, না হইও তারপর আমি নিলাম, নিয়ে তারপরে দৃষ্টি সম্প্রযুক্ত মিথ্যা দৃষ্টি আমার জড়িত আছে। কিরকম ভাবে? আমি এই পুরো কার্যক্রমটাকে শুভ সুন্দর এবং মঙ্গলকর বলেই আমি গ্রহণ করেছি। এটা মিথ্যা দৃষ্টি। আরো যা জানেন আপনারা সবগুলো আর কি, হ্যাঁ, দিয়ে মিলাইতে পারবেন। অসংস্কারিক নিজের মন থেকে আপনি ভাবে উৎপন্ন হয়েছে, কারো উপরে প্রেসার ক্রিয়েট হয়ে আপনি জিনিসটা করেননি। এবার বলেন, বুঝছেন কিনা? এখনো মিলে নাই আপনার? এখানে আমার হচ্ছে সমনস্য লোভ আর উপেক্ষা লোভ, এটা নিজে নিজে একটু করে পরে ভেবে দেখবেন। আমাদের আমি একটা কথা বলি, আমি অকুশল চিত্ত মানে কি খারাপ চিত্ত নিয়ে আপনার রুমে ঢুকলাম, আমি চিন্তা করছি যে আপনার কাছে অনেকগুলো টাকা থাকবে, প্রথম এটা। এখন ঢুকে দেখতেছি আমার চাহিদা মতো এখানে কিছুই নাই। পাইলাম কি, ধরেন একটা সাবাক পাইলাম আপনার শুধু, এখন না পারতে ওই সাবাকটা নিয়ে আমি চলে আসলাম। মানে খুব বেশি আনন্দ হইতে পারলাম না, আবার একদম কিছু যে পাই নাই তার মধ্যে আমার দুঃখও ছিল না। তো না পারতে আমি ওই সাবাকটা নিয়ে এসে ওটা বাইরে বিক্রি করে দিলাম নিজ থেকে, বুঝছেন মানতে? যেহেতু এই চিত্তগুলা খুবই মানে শক্তিশালী চিত্ত বলা যাবে না। ঠিক আছে, কারণ হচ্ছে আপনার হয়েছে তো এই জায়গায় আপনি ইয়ার জায়গায় সাবেকের জায়গায় আপনি ভালো, মানে এখানে অনেকগুলো বাচ্চা আছে, অনেকগুলো বাচ্চার মধ্যে আপনি সুযোগ পাইছেন যে ওই আতুর বের ওইটা নেওয়ার জন্য, বালাটা আপনি পাইছেন না, বুঝছেন? মানে ওই পাইছেন যে ওটা দিয়ে আপনি তেমন একটা খুশি না, অখুশির মধ্যেও তারপরে আপনি মানে নিলেন। তারপরে আচ্ছা যাই হোক, আপনি আরো এটা আজকে আজকে এটা নিয়ে ভাবেন। যখন আমি একটা কিছু নিয়ে যাই নাহলে তো লস হয়ে যাবে। হ্যাঁ, একদম না, নাইলে গাড়ি ভাড়াই উঠবে না, এত দূর আসছি, বেজাল হয়ে যাবে। রাইট, ওভাবে হলে যাবে এটা। ঠিক আছে, তারপরে আপনি আবারও দেখেন, আমরা তো কেউ এখানে টিচার না, আমরা সবাই মিলেমিশে আমি আপনাদের এই সবার চাইতে সবচেয়ে কম বুঝি আমি মোটামুটি, এইজন্য বারবার প্রশ্ন করি। মামারটা এক দৃষ্টিকোণ মতো ওইটা ঠিক। তারপর আরেকটা হচ্ছে যে এটা লেখা লোভচিত্ত হচ্ছে যে আমি যখন আমার স্বর ইন্দ্রিয়ের দ্বারা যখন স্বর আলম্বনকে স্পর্শ করব, স্পর্শ করে আমার হঠাৎ করে একটা চিত্ত উৎপন্ন হয়ে যায় না,
একটা ভালো লাগা, আলম্বনের প্রতি ভালো লাগা, একটা খারাপ লাগা, ওইটাও হবে। তো আমরা বলছি যে ওই দৃষ্টিকোণ মতে দেখেছি, এইখানে দেখা মাত্র হ্যাঁ এটাকে এগুলোতে আরো সূক্ষ্ম সূক্ষ্ম আছে তো, এটা তো আমরা অনেক বড় করে জিনিসটাকে তুলেছি, কিন্তু এটা তো খুব হ্যাঁ তুৎক্ষণের মধ্যে চিত্রটা গড়ে যাচ্ছে, একদম খুব হ্যাঁ তুৎক্ষণের মধ্যে চিত্রটা গড়ে যাচ্ছে, ঠিক আছে? তো একটা হচ্ছে খুশি মানে দেওয়া, এটা আর একটা হচ্ছে আগে আনন্দের পরে মোটা জায়গা থেকে কিছু বুঝে নিলে আপনারা আস্তে আস্তে সূক্ষ্ম জায়গাতেও বুঝতে সক্ষম হবেন তখন। তারপরে মানে এবারে আমরা বলতে যেগুলো এখানে মানে উদাহরণ ঠিক করতেছি, এগুলো হচ্ছে এক একটা চিত্তের চরম অবস্থাকে আমরা এখানে বলতেছি। না এর থেকে আরো চিত্তগুলো চরম আমরা আরো সূক্ষ্ম অবস্থা আছে আরো, আমরা এগুলো এখনো মাথায় যাবে না, সেজন্য যাচ্ছি না এগুলো, হ্যাঁ এখনো মাথায় যাবে না এগুলো। তারপরে অমিতা বড়ুয়া বলতে হবে এবার ৭ এবং ৮ চিত্ত নিয়ে উদাহরণ করবেন। আর এখানে ৫ এবং ৬ একসঙ্গে হয়ে গেছে অসস্কারিক সহস্কারিক, বুঝছেন? অসস্কারিক সহস্কারিক একসঙ্গে হয়ে গেছে, নয়নবাবু, দীপেনবাবু খেয়াল করেছেন? হ্যাঁ শুধু বান্তা এখানে পরচনাটা যোগ করলে মানে দুইটা সমাধান হয়ে যায়। হ্যাঁ। তারপরে অমিতা বড়ুয়া বলবেন যে ৭ এবং ৮ ৭ এবং ৮ চিত্ত আবৃত্তি করেন দীপেনবাবু। আমরা কিন্তু এটা নিয়ে ২ টা ক্লাস করে ফেলতেছি কিন্তু একই বিষয় নিয়ে। কয়েকজনের অনুরোধ ছিল মানে এটা ভালো করে করার জন্য একটু। এই প্রশ্ন উত্তরগুলো আমরা না, কিন্তু আবার বইয়ের মধ্যে দেওয়া আছে প্রশ্ন উত্তর, আপনারা পেয়েছেন কিনা? একটা প্রশ্ন উত্তর পর্ব আছে এই বইয়েই। তার মানে এটা অবশ্যই আপনাকে প্রশ্ন উত্তরগুলো লিখতে হবে, না হলে আপনি কি বুঝছেন এই বইয়ে? আর এর প্রশ্ন উত্তর কমপ্লিট করতে না পারলে আপনি এটা বুঝেন নাই, বুঝছেন? এখানে প্রশ্ন উত্তর পর্ব অলরেডি আছে। আচ্ছা, তারপরে হচ্ছে যে কিন্তু উত্তর দেওয়া নাই কিন্তু ওখানে। প্রশ্ন আছে, উত্তর কিন্তু আপনাকে বের করতে হবে বই পড়ে, পড়ে। হ্যাঁ, নয়নবাবু পাইছেন? প্রশ্ন উত্তর চ্যাপ্টারটা পাইছেন? হ্যাঁ লাস্টে আসতে বান্তা। লাস্টে না, প্রত্যেক চ্যাপ্টারের পরে, পরে আছে। প্রত্যেক হ্যাঁ ওটা আছে চ্যাপ্টারের তো। পরে, পরে গিয়ে আছে। একদম লাস্টে গিয়ে আর দেওয়া হয় নাই। ওখানে বলতেছে এখন না প্রায় প্রত্যেক পার হয়ে চ্যাপ্টারের গেছে। লাস্টে আছে বান্তা। প্রত্যেক চ্যাপ্টারের লাস্টে আছে, একেবারে শেষ প্রান্তে গিয়ে বইয়ের শেষ অধ্যায়ে গিয়ে আর নাই। অর্থাৎ অনুবাদক বুঝেছেন যে আর প্রয়োজন নাই, এখন এদূর পর্যন্ত যেহেতু আসছে সেহেতু কাবিল হয়ে গেছে, এখন চলবে। সেজন্য অমিতা বড়ুয়া চিত্ত আর চৈতন্যের মধ্যে হ্যাঁ, দীপেন বাবু আবৃত্তি করেন ৭ এবং ৮। উপেক্ষা সহগত দৃষ্টিগত দিক প্রযুক্ত অসংস্কারিক চিত্ত সংস্কারিক চিত্ত। বান্তা আমি একটু বলি। একটা মানে অফিসে একটা লোক মানে ওই যে অনেকে ঘুষ খায় বাচ্চা বাচ্চা। আচ্ছা বান্তা, তাহলে আমি বলি বাচ্চাটা চুরি করছে এটা বান্দা আমি পারবো না ভালো করে, আপনি বুঝে দেন একটু বান্দা। এটা সোজা তো, এটা এতক্ষণ আমরা করে আসছি তো একই সেম, এটাতে তো একটু বেশ কম হয়েছে শুধু, আর প্রায় সেম। আমাদের শিল্পী বড়ুয়া নিশ্চয়ই বুঝতে পেরেছেন কি একটু বেশ কম আছে, এটা আগের মতোই সেম। খোলেন খোলেন। আর যারা যারা নিজে থেকে পারবেন বলেন। লাভলি বড়ুয়া বলার জন্য প্রস্তুত থাকেন, শিল্পী বড়ুয়া বলেন। বলতে পারবো না, তারপরে এই চিত্ত নিয়ে আরো কয়েকবার ক্লাস করলে ভালো হবে। তারপরে আমি বলতে চেষ্টা করতেছি একটু, মানে বাচ্চাটা আমার একটা চিন্তাধারা আছে যে এই যে বাচ্চাটা আমি চুরি করছি, এখন চুরি করতে গিয়ে চুরি করতেছি, আবার চুরি করার পরে মানে এটা আমার প্রশ্ন, এটা আমি ওইটা বলতেছি না, আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যেটা মনে করেন এটা আমি বাচ্চা যখন চুরি করছি, কিন্তু চুরি করতে গিয়ে আবার আমার বিবেকে বলতেছে যে আমি চুরি করলে তো এটা মহাপাপ, তা এখন কি মানে চুরি করব না করব না, এটা তো এটা কোন চিত্রের মধ্যে পড়তেছে এটা বলতে জানতে চাচ্ছিলাম যে আমি। হ্যাঁ আসতেছি, লাভলি বড়ুয়া বলেন। দীপেন বাবু প্রস্তুত থাকেন। আমাদের উপাসক জ্ঞানশী সিংহ আসে নাই যে আজকে।
বলেন দীপেন বাবু, বলেন। এটা যে পাপ সেটা বুঝতে পারা এটা দৃষ্টি বিপ্রযুক্ত, বাকি সব তো ঠিক আছে, একইভাবে বসে যাচ্ছে। হ্যাঁ, এটা শুধু এটাই বেশ কম হয়েছে, একটাই শুধু। এখানে ওনার আনন্দচিত্ত ছিল না বাচ্চা চুরি করার সময়, উপেক্ষাচিত্ত ছিল, এবং এটা যে পাপ হিতকর নয় এটা জেনে তিনি তারপরও করেছেন। তারপরে এখানে একটু করে কথা আছে বন্ধু। হ্যাঁ, এর আগে 500 মধ্যে বলা হচ্ছে দৃষ্টি সম্প্রযুক্ত, হ্যাঁ, মানে মিথ্যা দৃষ্টি আছে। আর এটা হচ্ছে দৃষ্টি বিপ্রযুক্ত, মানে মিথ্যা দৃষ্টি নাই, মানে সে পাপ পুণ্য জানে বা পাপ পুণ্য বুঝেন। ওখানে উনি পাপ পুণ্য বুঝেন না বা জানেন না, এরকম একটা বিষয় আসছে। তো উনি একটা হাসপাতাল থেকে একটা বাচ্চা চুরি করতে গিয়ে দেখা যাচ্ছে যে ওনার চাহিদা মতো বাচ্চা পাচ্ছে না। ধরেন উনি টার্গেট করছে যে একটা ছেলে বাচ্চা চুরি করবে, কিন্তু গিয়ে দেখতেছে ওখানে সবগুলো মেয়ে। যে কোনো একটা বাচ্চা নিয়ে আসলো, মানে উপেক্ষার মনোভাব নিয়ে। তাহলে সেখানে সে দৃষ্টি মিথ্যা দৃষ্টি, মানে আমি বাচ্চাটা নিয়ে গিয়ে যদি যাকে দিব, যে মায়ের কোলে দিব, সে অনেক খুশি হবে, আমার পাপ হবে না, এটা হচ্ছে মিথ্যা দৃষ্টি। আর 7 নম্বরে হচ্ছে দৃষ্টি বিপ্রযুক্ত, দৃষ্টিগত বিপ্রযুক্ত, মানে মিথ্যা দৃষ্টি নাই। তাহলে সে বুঝতে পারছে যে আমি ওই মার কোলে দিলেও এই বাচ্চাটা নিয়ে গিয়ে আমি যদি অন্য কোনো মায়ের কোলে দিও তাও আমার পাপ হবে, কারণ হচ্ছে আমি আরেকজনের জিনিস চুরি করতেছি। এটা হচ্ছে দৃষ্টিগত বিপ্রযুক্ত। আর ওখানে দৃষ্টি সম্প্রযুক্ত হবে তখন যখন সে ওটা চিন্তা করবে যে এই বাচ্চাটা আমি যার কাছে দিব, আরেকটা ধরেন কারো বাচ্চা নাই, ওরকম একটা মহিলাকেও যদি দিতে যায়, তা আমার মনে হবে যে ওর বাচ্চা নেই, ওকে একটা বাচ্চা দিলে ওর অনেক পুণ্য হবে, আমার অনেক পুণ্য হবে বা ওর খুশি হবে। কিন্তু যার জিনিসটা আমি চুরি করব দেখে এটা আমার পাপ হয়ে যাবে। আমার মনে হয় দুইটা জিনিস একটু গুছিয়ে দিলে ভালো হবে। হ্যাঁ, গোছানো, আগেরটা তো গোছানো আছে। এখানে শুধু আমরা স্পেশালি পেয়েছি যেটা আমাদের দীপেন বাবু যেটা বললো সেটাই, অন্য কিছু তো প্রভেদ নাই। তারপরও আমাদের এটাতে 7 এবং 8 এই দুইটা নিয়ে আবার সুন্দর করে ওই বিষয়ের উপর ওই এনি বড়ুয়া। এটা হচ্ছে আমরা তো প্রথমে আলোচনা করবো, মানে ওটা হচ্ছে চুরি করে, ওটাই ওর স্বভাব, ও চুরি করে বা কিডন্যাপ করে, যাই হোক বাচ্চাটাকে। তো ওইটা ও ওই যে আপনি যেটা বললেন, দেখা মাত্র ওর মনের মধ্যে একটা আনন্দ উৎপন্ন হতে পারলো না, কারণ বাচ্চাটা হয়তো ও যেরকম আশা করছে ওরকম না। তো এটা হচ্ছে উপেক্ষা সহগত এবং দৃষ্টি বিপ্রযুক্ত। তো আমি জানি যে বাচ্চাটা যদি আমি চুরি করি তাহলে সেটা আমার পাপ হবে, সেটা আমি জানি, এটা আমার একটা অকুশল হবে, কিন্তু সশস্কারিক। কারণ আবার এটা চিন্তা করলাম যে না, এই বাচ্চাটা আমার নিতে হবে, এটা যদি আমি নিই তাহলে আমি হয়তোবা এটা বিক্রি করলে অন্তত আমি 10,000 টাকাও পাবো। ওই যে 10,000 টাকার লোভের কারণে ও বাচ্চাটা চুরি করে ফেললো। এরপরটা হচ্ছে যে সেম কথা, দৃষ্টি বিপ্রযুক্ত সশস্কারিক চিত্ত। এটা মিথ্যা দৃষ্টি নাই, এবং বাচ্চাটাও চুরি করেছে, করার পরে মনের আনন্দও নাই, খুশিও নাই, কিন্তু ওইটা ওর ওই যে 10,000 টাকার লোভে, বা ওই গ্রুপের মধ্যে আরেকটা কথা, ও যদি বাচ্চাটা যদি চুরি করতে না পারে তাহলে তার মনের মধ্যে একটা হবে যে, তখন আত্মমর্যাদা নিয়ে একটা কথা আছে, তখন ও যদি ওদের গ্রুপের মধ্যেও চুরি করতে না পারে তাহলে ওর মান সম্মানটা থাকবে না বা ওর আত্মমর্যাদা থাকবে না, ওই ধরনের চিন্তা করে। আবার বা ওই 10,000 টাকার লোভের চিন্তা করে ও বাচ্চাটা চুরি করে ফেললো। অর্থাৎ মিথ্যা দৃষ্টি নাই, 10,000 টাকার লোভে করুক, গ্রুপের সে আত্মমর্যাদার কারণে করুক, এটা কিন্তু অসংস্কারিক হয়ে যাবে। যত পর্যন্ত না তাকে কেউ
সে অন্য কারো কথায় এই কাজটা সম্পন্ন করবে না, ততক্ষণ পর্যন্ত এটা অসংস্কারিক হবে। সংস্কারিক চিত্তের মধ্যে দুইটা আছে, একটা হচ্ছে অন্যজনের প্ররোচনায়, আবার আরেকটা হচ্ছে আলম্বনের প্রতি উৎসাহিত হয়ে, আবার আরেকটা হচ্ছে যে নিজের আত্মমর্যাদা রক্ষার জন্য করা। এখানে আপনি তিনটা মিলাই যে কাজটা করবেন ওটা হচ্ছে সংস্কারিক। এটা আমরা গতকালকে আলোচনা করেছিলাম, অথবা গতকালকে কিন্তু এটা বইয়ের নিজে মধ্যে নিজেও করব না এই সমস্ত তাল করতে করতে শেষ পর্যন্ত করেছে। হ্যাঁ, এটা হলেও সংস্কারিক হয়ে যায়। অথবা আমার বউ আমাকে প্রেশার সংস্কারিক দিছে, হয়ে তোমাকে 10,000 টাকা আমাকে জোগাড় করতেই হবে, ও বউয়ের প্রেসারে হলেও করছে। অথবা কারো সে পাওনাদারের ইয়াতে পড়ছে, ওটার প্রেসারে হলেও করছে। যে কোনো একটা প্রেসার ক্রিয়েট হয়ে এই জিনিসটা সে করেছে, তখন সংস্কারিক তখন হবে। সে সংস্কারিক হবে বানতে। হ্যাঁ, ধরেন আমি আমার আত্মমর্যাদা রক্ষায় যদি কোনো একটা কাজ করে থাকি, এটা তো আমার নিজের কারণে না, আত্মমর্যাদা ওরকম আর কি। মনে নিজের করেন ইচ্ছায়। এখানে আমরা চোরের গ্রুপের মধ্যে 10 জন চোর আছি, 9 জনে চুরি করেছে, আমি বেচারা করতে পারলাম না, সবাই আমাকে ফোন করেছে, এই আর ফাইগি গো বাচ্চা গো, ফাইগি গো বেগুন হলো আইনা পারলাম না, আইনা হতবাগা না আত্মন চুরি গরম পড়বো। তো এইতে শেষ পর্যন্ত ফাইভলি যোগ্য। হ্যাঁ, নিজের মান ইয়া করার জন্য ও শেষ পর্যন্ত ইয়া করছে। এটার জন্য হতে পারে, এটাকে বলা হচ্ছে যে মান রক্ষার্থে, মান সম্পন্ন হয়ে, অথবা উপভোগনীয় যে কোনো একটা কারণে পাপ হবে যে জেনেও সে করেছে। মানতে আমরা সংস্কারিক আর অসংস্কারিকের মধ্যে আগে পড়েছি। অসংস্কারিক হচ্ছে যে মানে অসংস্কারিক হচ্ছে নিজের ইচ্ছে আমি কাজটা করেছি, আর সংস্কারিক হচ্ছে অন্যজনের প্ররোচনায় কাজটা করেছি। কিন্তু আমরা গতকালকে যেটা আলোচনা করেছিলাম, গতকালকে পড়েছিলাম যে সংস্কারিক এরকমও হতে পারে নিজের মর্যাদা রক্ষার জন্য আমি কাজটা করছি, আবার আলম্বনের প্রতি আবার মানে আমি কাজটা করেছি, বুঝি না বা আমাকে অন্যজনে বলেছে সেজন্য আমি কাজটা করেছি। আবার মানতে আমরা আগে পড়েছিলাম যে অসংস্কারিক আর সংস্কারিকের মধ্যে অসংস্কারিক পড়েছিলাম যে নিজের ইচ্ছে আমার কাজটা আমি করেছি, নিজের থেকে উৎপন্ন হয়েছে, নিজের ইচ্ছে করেছি। আর সংস্কারিক হচ্ছে যে আমাকে অন্যজনে বলেছে সেজন্য আমি কাজটা করেছি। তো আমরা গতকালকে আলোচনা করেছিলাম, এবং গতকালকে আমরা এই আলোচনার মধ্যে সংস্কারিকের মধ্যে ওটা হচ্ছে যে নিজের মর্যাদা রক্ষার জন্য আমি কাজটা করেছি, বা আলম্বনের প্রতি উৎসাহ আছে, ও আমাকে বলেছে ঠিক আছে, কিন্তু আমার ওই আলম্বনের উৎসাহ আছে বিধায় তো আমি কাজটা করেছি। আমার যদি উৎসাহ না থাকতো তাহলে আমাকে কত জোরাজুরি করলেও কি আমি কাজটা করতে পারতাম? আমারও ইচ্ছা আছে, সাথে ও আমাকে প্ররোচনা করেছে সেজন্য আমি করেছি। মানের ব্যাপারটা আসছে যে ইয়ার জন্য, ওই দৃষ্টি বোঝানোর জন্য। মানে দৃষ্টি নাই কিন্তু মান বশবর্তী হয়ে করেছে, মানের কারণেও করতে পারে, অথবা উপভোগের জন্যও করতে পারে। সে টাকা উপভোগ করবে অথবা বাচ্চাকে উপভোগ করবে, এই উপভোগের কারণেও করতে পারে। মানে এটা ইয়ে জানিও, এটার বিপরীত সাইড অমঙ্গলকর অবস্থা জেনেও সে করতেছে, এটা হচ্ছে দৃষ্টি বিপ্রযুক্ত। দৃষ্টি বিপ্রযুক্ত কেন হয় ওটা আলোচনা করছিলাম যে আমরা কালকে। দৃষ্টি বিপ্রযুক্ত হওয়ার মানে কেন হয়, হয়ও কেন করে, ও মান বাঁচাতে করে এবং অথবা উপভোগের জন্য করে, এটাই। আর সংস্কারিকের বেলাও এটা, হ্যাঁ, এগুলোর সঙ্গে এগুলো লিঙ্ক থাকতেই পারে। সংস্কারিক একটুতে মানে মূল চিত্তর মধ্যে বিভিন্নভাবে আঘাত হইলেই এটা সংস্কারিক হয়ে যায়। মূল চিত্তে আঘাত পড়লেই সংস্কারিক হয়ে যায়, যে কোনো প্রকারে আঘাত পড়ুক না কেন, এটা আমার চিত্তের দ্বারা পড়ুক বা যে কোনো প্রকারে পড়ুক, অথবা আলম্বনের প্রকারে হোক। যেমন ওই যে বাচ্চার কথা বললাম, বাচ্চাটা সুন্দর না, ইয়া করতেছে না নিব না করতে করতে শেষ পর্যন্ত নিয়েছি। হ্যাঁ, মানে বাচ্চাটা আমি ল্যাঙ্গা বাচ্চা চাইছিলাম না, কিন্তু তারপরেও ল্যাঙ্গা বাচ্চা এটা। হ্যাঁ, এখানেও সংস্কারিক হয়ে যেতে পারে, যে কোনো কারণে সংস্কারিক হতেই পারে। সংস্কারিক বিষয়টা বুঝলে আর এখানে তেমন একটা ঝামেলা থাকবে না। বুঝে গেছে? উপেক্ষার সঙ্গে সঙ্গে উপেক্ষা থাকলে সবসময় যে অসংস্কারিক হবে এরকমও না, উপেক্ষা থাকলে যে সবসময় সংস্কারিক হবে এরকমও না, হতে পারে যে কোনো রকম।
তো আরেকটু কলা কৌশলী হলে আপনারা প্রত্যেকে বুঝে যাবেন। আজকে আরেকটু এই সেম চিত্র নিয়ে ২ বার আলোচনা করতে গিয়ে আপনারা করতেছেন। হ্যাঁ, এই প্রশ্ন উত্তরগুলো কতটা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পর্ব একটা দেখে নেবেন সবাই একটু, একটু করে। এই বইয়ের মধ্যে প্রশ্ন উত্তর পর্ব আছে একটা। কত পৃষ্ঠা এনি প্রশ্ন উত্তর পর্বটা? এটা চৈতসিকের পরে মনে হয়। উপাসক নয়ন বাবু দেখেন তো কত পৃষ্ঠা? মেন বইয়ে হচ্ছে 50 পৃষ্ঠা আর 79 পৃষ্ঠা, লোকাল 79 পৃষ্ঠা, 79 পৃষ্ঠা। মোবাইলে 79 PDF পৃষ্ঠা। এ। মোবাইলের মধ্যে 79 পৃষ্ঠা। তো এই 79 পৃষ্ঠার হ্যাঁ, মধ্যে বাবা। দেখেন প্রশ্ন উত্তর পর্ব আছে। এই প্রশ্ন উত্তরগুলো আমরা যে করতেছি এটা কিন্তু না। বইয়েও আছে অলরেডি এই প্রশ্নগুলো। দেখেন ওখানে একটারও উত্তর দেওয়া নাই। উত্তরগুলো এখান থেকে পড়তে আপনাকে বের করতে হবে। বুঝছেন শিল্পী বড়ুয়া? মানে খুব এখানে dangerous। বইটা নাই না? আপনাদের এখানে বইটা তো নাই মনে হয়। বইটা বনিবিহারে পাওয়া যায়, এমনি এখানে কোথায় পাওয়া যায়? অথবা না, এখানে নাই। মোগলটলি বুঝছি দিতে না। পারেন। আমি প্রশ্ন বের করতে বলবো। মোগলটলি বললেও দিতে পারে আপনাকে। মোগলটলিতে গেলে বলবেন আর কি বীরেন্দ্রলাল মুচ্ছুদ্দির মোগলটলি। সংগ্রহ। যাই হোক আমাদের আর আমরা যে নির্বাণ কামনা করি বলতে হ্যাঁ এটা এটা কোন চিত্রের মধ্যে পড়ে? নির্বাণ কামনা নয়ন বাবু বলেন তো নির্বাণ কামনাটা কোন চিত্রের মধ্যে পড়ে? নির্বাণটা কোন চিত্রের মধ্যে পড়ে? নির্বাণ কামনাটা এটা আমাদের মহাকুশল চিত্রের মধ্যে পড়বে আর কি বানতে। মহাকুশল চিত্র কোনটা? একটু দেখতে হবে। এনি নাকি হ্যাঁ বুঝি না। নির্বাণ সুখ আমরা কখন যখন আমাদের চিত্ত শূন্য হয়ে যায় তখন তো আমরা পারবো তখন চিত্ত কিছু থাকে না। এখন তো আমরা নির্বাণ কামনা করি যে নির্বাণ না বুঝে না চিনে, বুঝছেন? না বুঝে, হ্যাঁ কোন জায়গায় পড়বে এটা বলা বড় মুশকিল। যখন চিনবেন নির্বাণ তখন আমি এই অবস্থা প্রাপ্ত হওয়ার জন্য তখন একটা কিছু নির্বাচন করা যাবে। তবে এখনো যে আপনি এখনো নির্বাণ না চিনিয়েও নির্বাণ কামনা করলে এটা কিরকম হবে এটা আমরা করে দেবো। এটা মানে আপনার চিত্তের মধ্যে থাকতে হবে যে আপনি কোন সেন্সে নিয়েছেন নির্বাণটা, নির্বাণ বিষয়টাকে আপনি কিরকম মনে করেছেন এটা বুঝতে হবে মূলত আগে। মানে নির্বাণটাকে আপনি কোন পর্যায়ে নিয়ে গেছেন বা আপনার চিত্তের মধ্যে এটা কি রকম জায়গা দখল করেছে এটা বুঝতে হবে। এটা বোঝার পরেই আমরা বলতে পারবো যে এটা কোন চিত্তে পড়েছে। আমরা না, আপনি বুঝতে পারবেন এটা কোন চিত্তে পড়েছে। আপনি যাই হোক সুন্দর প্রশ্ন করেছেন। আমরা পরে এগুলো আলোচনা করব। বিশেষ করে এগুলো একদম মুমুক্ষা চিত্ত, অরিজিনালি চিত্ত কামনা করে যে একদম লোকোত্তর চিত্তের সাইডটা পুরোটা দেখতে হবে। আমরা চিত্ত বিশুদ্ধি থেকে শুরু করে না, প্রথমে কি বিশুদ্ধি ছিল? শিল বিশুদ্ধি ছিল না? শিল বিশুদ্ধি থেকে সপ্ত বিশুদ্ধির মধ্যে কি কি ছিল এনে? শিল বিশুদ্ধি, বিশুদ্ধি, কঙ্কা উত্তরণ বিশুদ্ধি, তারপরে ওখানে পড়ে যাবে এটা, মানে অরিজিনালি যদি যাইতে যাই। কিন্তু এখন আপনি নির্বাণটাকে কিভাবে গ্রহণ করেছেন এটা নিয়ে হচ্ছে যে চিত্তটা কোথায় পড়বে এটা নির্ভর করবে, বুঝছেন না? যেমন কিছু কিছু পণ্ডিতগণে বা কিছু কিছু তার্কিক গণে এরকমও বলে ফেলে, হ্যাঁ তোমরা বলে কামনাহীন নির্বাণ কামনা করেছে। নির্বাণ কামনা তো কি এটা কি লোভ না? এটা কি তৃষ্ণা না? এটা তো কোনো বস্তু না বা কোনো বিষয় না, এটাকে লোভ করার কোনো জিনিস না। এটা নির্বাণ চিনে না যে ওই জাতীয় কথাটা ও বলতে পারছে।
নির্বাণ কি ওটা সম্পর্কে তার কোনো ধারণাই নাই। সে নির্বাণকে মনে করছে যে এটা লোভ করার কোনো জিনিস, এটার ধারণা তৃষ্ণা করার কোনো জিনিস মনে করছে। এজন্য সে ব্যতিক্রম একটা ধারণা পোষণ করে বসেছিল, যে কোনো একজন ব্যক্তিত্ব, তার্কিক ব্যক্তিত্ব আর কি। তো এটা বলার কারণ হচ্ছে যে ও নির্বাণ কি এটা জানিও না, চিনেও না। তো যাই হোক, খুব ভালো যে আমরা নির্বাণটা খুব ভালো করে চিনবো। হ্যাঁ, এটা চিনলেই আপনি বুঝবেন যে এই নির্বাণ কামনা করা এটা কোন চিত্তের কাজ। এবং আমাদের অষ্টমহাকুশল চিত্ত যেগুলো আছে, এগুলো প্রত্যেকটার মধ্য দিয়ে আপনি নির্বাণ কামনা করতে পারেন। তারপরে এর পরবর্তীতে যে চিত্তগুলো আছে রূপগোচর, ওই চিত্ত তো ওই চিত্ত বরাবর, কিন্তু নির্বাণ কামনা করে যে এটা ঠিক আছে, আর একটু ভাবতে হবে, এখনই কোনো কিছু বলতেছি না। যাই হোক, আজকে আমাদের 10 হয়ে গেছে। সদ্ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা অভিধর্ম চর্চা করেছি। অনেকের হয়তো খুব আনন্দ উৎপন্ন হয়েছে। একই বিষয় কালকেও এই বিষয় নিয়ে আমরা কথা বলেছি, বিষয় অনেকে খুব আনন্দিত হয়েছেন, আবার অনেকে বিষয়টা নিতে পারছেন না, বসে বসে ঘুমাচ্ছেনও, এরকমও হতে পারে। অনেকে বলে আমাকে বানতে, আমি ক্লাস করতে করতে ঘুমাই পড়ি, এরকম বলতেছে অনেকে। মানে আনন্দ নিতে পারতেছে না, এই জন্য তাদের ঘুম চলে আসে। তা আমি সেই জন্য বলি যে অন্তত ভিডিওটা ওপেন করে থাকবেন, কি করতেছেন আমি অন্তত দেখবো। তাহলে একটু থাকবেন, সজাগ থাকতে পারবেন নিশ্চয়ই। না, এটা নিয়ে আমাকে আরো কিছু আলোচনা করলে আরেকটু হবে আর কি, ভিতরে শরীর মানে চিত্তটা আরেকটু জাগ্রত হবে আর কি। আর আপনারা ব্যক্তিগতভাবে আমাকে কেউ নামগুলোও দেন না, বানতে ডরে বোধহয়, বানতে কোনো কিছু যদি আমার থেকে খুঁজে ফেলে, এজন্য ডরে পার্সোনালি আমার সঙ্গে অনেকে কেউ ফোনও করে না। আসলে আমি কারো থেকে এভাবে কিছু খুঁজি না বা চাই না। হ্যাঁ, এটা আমার অভ্যাসের মধ্যে নাই। আমি ইচ্ছে করেই কারো থেকে, প্রয়োজন না থাকলে নেওয়ার তো দরকারই নাই, এক কথা। তাছাড়া আমাদেরকে এমনি ফাঁক করে রেখেছে অনেকে আছে, প্রয়োজন হলে মাত্র তাদেরকে বলি, মানে সবসময়ের জন্য ফাঁক করে রেখেছে। বানতে কিছু একটা লাগলে আমাদেরকে বলবেন, বা কোনো কিছু প্রয়োজন হলে আমাদেরকে বলবেন, তাদেরকে বলি। আপনাদের কোনো ভয় পাওয়ার দরকার নেই, এমনি আমার সঙ্গে পরিচিত হবেন এবং এই জাতীয় করে একটু করবেন, প্রশ্ন আদি জিজ্ঞাসা করবেন। হ্যাঁ, পার্সোনালি ভাবে করতে পারেন। আপনার সাউন্ড নাই। সাউন্ড নাই? কতক্ষণ সাউন্ড শোনা যায় নাই? কতক্ষণ শোনা যায় সাউন্ড? বেশি জনের সাউন্ড করলে তখন আর কথা বোঝায় না, এটা নিয়ম। এটা সর্বোচ্চ 2 জন পর্যন্ত এখানে কভার করে, 2 জনের উপরে আর করবে না। তো সেজন্য যাই হোক, এতক্ষণ আমরা আমাদের প্রভূতপূর্ণ সাধিত হয়েছে। অনন্ত চক্রবাসী সকলকে দান করছি, গুরুভান্তি দিগকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং যারা আমাকে প্রতিনিয়ত এভাবে ধর্ম শিক্ষায়, ধর্মচর্চায় সহযোগিতা করেছেন, করে চলেছেন, তাদের সকলকে পুনরাশি দান করছি। যারা আমাকে প্রতিনিয়ত চারিপ্রত্য আদি দান করেন, তাদেরকে পুনরাশি দান করছি, এবং এই পুনরাশির কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করব, নির্বাণ লাভ করা অবধি অসৎ ব্যক্তি, মূর্খ ব্যক্তি পাপ ও মিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হয়, এইরূপ সাধু কামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানেই সমাপ্ত করছি। साधु अभिवादन सिलतं वठपैनो चत्तरो धम्म वर्धन्ति आयुवनो सुखं बलं आयुरोग संपत्ति सग्ग संपत्ति में वचयथो निब्बाण संपत्ति इमेनाते समिज्जतु ते।